4 বার সালাম দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমার একদম নতুন একটা ক্লাসে, যে ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো আমাকে একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা, এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। দেখছি আমার সাথে তিশা, রিয়াদুল ইসলাম, শিমু, নীলিমা, রাকিব, সাদিয়া সহ আর অনেকে আসছে। অহনা নিঝুম আছে, সঞ্জিদা, রিয়াদুল সহ আর অনেকে আছে। সকালে তোমাদের সাথে একটা ক্লাসে দেখা হলো আমাদের ফেসবুক গ্রুপটাতে, প্রাইভেট গ্রুপটাতে। মনটা আনচান আনচান করছিল, তাই চলে আসছি তোমাদের ক্লাসে। হ্যালো সজীব, নুসরাত, রিয়াদুল, কেমন আছো ভাইরা সবাই? আমি ক্লাসে জয়েন হওয়ার সময় দেখি যে আমাকে অ্যাটাক দিছে, মানে আমি 4-5 বার সালাম দিছি মোটামুটি। আচ্ছা, শুনছো নাকি আমাকে তোমরা ঠিকঠাক? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা বলছো সব ঠিকঠাক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা বেশ না অনেক বেশি ইম্পর্টেন্ট, এজন্য যে এটা থেকে শুধুমাত্র এইচএসসি না, এডমিশনেও খুব বেশি প্রশ্ন আসে। খুব বেশি হচ্ছে তুমি ওভারঅল লাইফ টাইম এটা কাজে লাগবে এমন একটা টপিক। হ্যাঁ হিমেল, অনেকদিন পর দেখা। আজকে ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল না। আমার আসলে বিশ্ববিদ্যালয় জীবনের লাস্ট পরীক্ষাগুলো চলতেছে এখন, ঠিক আছে? এরপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর পড়াশোনার স্কোপ নাই। স্কোপ আছে মানে অনার্স মাস্টার্স শেষ, এই তো। সামি, ভালো আছি ভাই, কেমন আছো তোমরা? আরিফুজ্জামান যুক্ত হয়েছে আমার সাথে। আরিফাজ্জামানকে আমি কি আগে দেখেছি? মনে হয় না। সাদিয়া আছে, অর্প, ভুয়াল আছে। ওকে, ঠিক আছে। মূল ক্লাসটা শুরু হতে এখনো প্রায় 2 মিনিটের মতো বাকি আছে। সবাই চলে আসুক রাকিব, তখন আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করব। আমাকে বলো সোফার তোমাদের, তোমরা একটা কোয়েশ্চেন উত্তর দাও। তৃষা, ভালো আছি ভাই, কেমন আছো তোমরা? আমাকে তোমরা একটা কোয়েশ্চেন উত্তর দাও যে তোমরা যেই আশা প্রত্যাশা নিয়ে কোর্সটাতে এসেছিলে, যেই আশা প্রত্যাশা নিয়ে কোর্সটাতে এসেছিলে, অতটুকু কি পাচ্ছ, নাকি আমরা তোমাকে দিতে পারছি না? মানে আমি ওভারঅল তোমাদের কোর্সে আসার আগে আমি তোমাকে যে প্রমিসটা করেছি যে এই কোর্সে তোমাকে আমি এই জিনিসগুলো দিব ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আমি বা আমরা তোমাকে যে প্রমিসটা করে কোর্সে এনেছি ওই ওইটুকু কি তোমরা পাচ্ছ কিনা, নাকি কোথাও অপূর্ণতা রয়ে গেছে? বলো ভাই আগে। যার এখানে আমার চেহারা আগে চলে যাইতেছে বা কথা আগে চলে যাইতেছে, তুমি লাইভটা থেকে বের হয়ে আবার জয়েন করো, তাহলেই হবে। সিনথিয়া, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ফারিয়া বলছে ভাইয়া 15 তারিখ এক্সাম। অনেক 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 শুভকামনা ফারিয়া তোমার এক্সামের জন্য। তোমরা যারা আজকে সকালের ক্লাসটা মিস করে ফেলেছো, আমি তোমাদের এই ক্লাসটা রেকর্ডেড ভার্সনটা তোমাদের অ্যাপেও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আরিয়ান রিফাত বলছে ভাইয়া নতুন। ওকে রিফাত, সমস্যা নেই, আগের ক্লাসগুলো গ্যাপ দিয়ে করে ফেলতে হবে, মানে গ্যাপ দিয়ে বলতে এইগুলোর পাশাপাশি আগের ক্লাসগুলো করে ফেলতে হবে আর কি ভাইয়া। আলহামদুলিল্লাহ নুসরাত, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি তোমাদের সবাইকেই বলছি, আমি প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে যে কোর্সের দায়িত্বটা আমার, যেমন ইংলিশ সবগুলো কোর্সের দায়িত্ব আমার, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একজন রেসপন্সিবল। ইংলিশটার জন্য আমি রেসপন্সিবল। মনে করো আমি যদি তোমাকে প্রমিস করি যে তোমাকে আমি এতটুকু দিব, এটা হচ্ছে আমার, বাট আমার লিমিট, আমার ক্যাপাসিটি মনে করো এতটুকু, বাট আমি তোমাকে প্রমিস করছি আমি এতটুকু দিব, এই এক্সট্রা এতটুকু আমি হাতে রেখেছি, এটা তোমাকে অ্যাডভান্স বা বোনাস হিসেবে দেব, কেমন? আচ্ছা রুবাইদুল, তোমাদের সামনে অনেকেরই পরীক্ষা, যেটা দেখছি তোমরা এই পরীক্ষার সময়টাতে বেশ কয়েকজন ক্লাস থেকে মানে মানে পড়াশোনা পিছিয়ে পড়তে পারো। পড়াশোনা পিছিয়ে পড়া মানে ক্লাস তো আর আমরা ধরো থামায় রাখতে পারবো না, রাইট? তোমরা প্লিজ যদি কোনো কারণে ক্লাসগুলো মিস করে ফেলো, পরীক্ষার পরে এটা কভার করে নিও, ঠিক আছে? আচ্ছা, সো চলো কৃষ্ণকলি সহ সবাইকে বলছি আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। থ্যাংক ইউ জুই। সো সবাইকে আরো একবার ওয়েলকাম করছে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নতুন একটা ক্লাসে। এই ক্লাসটা জানতুল মাওয়া এত বেশি ইম্পর্টেন্ট যে তোমরা কয়েকদিন পরে এইচএসসি পরে এডমিশনে যাবা, দেখবা যে এই টপিকটা যদি তুমি পারো তুমি মানে অনেকখানি এগিয়ে আছো, কেমন? আচ্ছা, সো উর্মি, তোমরা যারা অনেকে আমার সাথে নতুন যুক্ত হয়েছো, কয়েকজন বলা যায় ভাই নতুন, তোমাদের জন্য বলছি আমি, আমার নাম হচ্ছে নাইম দুর্জয়, তোমরা আমাকে দুর্জয় ভাই বলে রাখতে পারো। আমি
10 মিনিট স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টে দেখছি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি, শেষ জানুয়ারি মাসে আমার লাস্ট। আচ্ছা ঠিক আছে। সো মানে ভাবতেই খারাপ লাগে, এগুলো নিয়ে অন্য কোনো দিন সময় পেলে গল্প করবো। চলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা কি আমি বলবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিটেইলে বুঝাবো। তার আগে আমি জাস্ট একটু তোমাদের কাছ থেকে তোমাদেরকে একটু যাচাই করতে চাই, তোমাদেরকে একটু টোকা দিয়ে বাজিয়ে দেখতে চাই যে তোমরা আসলে কতটুকু লাস্ট ক্লাসগুলোতে পড়ে এসেছো। ঠিক আছে, প্রিপোজিশন আর রাইট ফর্ম অফ ভার্ব সিনথিয়া প্যারানাই ভাইয়া আজকে ক্লাসটা আমার সাথে করো, ওই টপিকগুলো নিয়ে ভাইয়া পরে কথা বলবো। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমরা কতটুকু পারো, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছাড়াও রাইট ফর্ম অফ ভার্ব পড়েছো বা অন্যান্য টপিক পড়েছো, কতটুকু পারো সেটা আমি জাস্ট একটু যাচাই করতে চাই। এই যাচাই করতে গিয়ে আমি তোমাকে 5টা কোয়েশ্চেন দিব জাহিদুল, 5টা কোয়েশ্চেনে যদি মনে করো তোমরা একটাও না পারো, বাট আমি জানি তোমরা পারবা, একটাও না পারো কোনো অসুবিধা নাই, আমি শিখাবো, এটা আমার দায়িত্ব। সো এজন্য এটাকে আমি বলছি প্রি অ্যাসেসমেন্ট। প্রি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে সুমাইয়া প্রাক মূল্যায়ন, অর্থাৎ একটা টপিক পড়ার আগে আমি জাস্ট একটু দেখলাম যে তোমার অবস্থাটা কোথায়, কেমন। থ্যাংক ইউ সাদিয়া, জাস্ট একটু যাচাই করার জন্য যে তোমরা আসলে গ্রামারে কতটুকুতে আছো। সো চলো আমরা প্রাক মূল্যায়ন করি, নিজেদেরকে একটু যাচাই করি যে আমি আসলে কতটুকু পারি, 0 পাইলেও কোনো অসুবিধা নেই। নাম্বার 1, ফারহানা ড্যাশ ফর হার অ্যানুয়াল এক্সাম রাইট নাও। বাক্যে যদি রাইট নাও, এট দিস মোমেন্ট ইত্যাদি কথা, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট কথাগুলো থাকে, তাহলে ওইটাকে আমরা কোন টেন্স হিসেবে চিন্তা করি বলো তো? তুর্জয় সকালে, ওই যে সকালে মেরিকুরির পার্টটা বাকি ছিল না, ওই পার্টটা আমি গ্রুপে নিয়েছিলাম, আমি তোমাদেরকে এটা অ্যাপেও কালকে ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, কাল পরশুর মধ্যে অ্যাপে পেয়ে যাবা। বলো তো এটা কি হবে ভাইয়ারা? আচ্ছা, ইয়েস, আমরা যখন নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট কথাটা দেখি, এটার মানে হচ্ছে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে এম ইজার, তারপর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা মানে রাইট ফর্ম অফ ভার্ব ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ তুমি টেন্স না পারবে। সো তুমি যদি টেন্স না পারো বাট এই ক্লাসটা করতে আসছো, আমি তোমাকে রিকোয়েস্ট করবো শুধু শুধু সময়টা নষ্ট করো না, একটু ইউটিউবে যাও, টেন্স 10 মিনিট স্কুল লিখে সার্চ দাও, একটা প্লে লিস্ট আসবে, ওইটা করে শেষ করে ফেলো। ঠিক আছে, ওকে। আই ড্যাশ মাই ব্রেকফাস্ট জাস্ট নাও, এগুলো তো লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এগুলো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো বলো তো এটা কি হবে উত্তর? এটা উত্তরটা কি হবে ভাইয়া বলো তো? বলো, একজন বলছে ভাইয়া পোল দেন। ওকে, আমি চেষ্টা করব পরের প্রশ্নে পোল দেওয়ার জন্য, কেমন? পোলটা দিলে আসলে তোমাদের একটু সময় নষ্ট হয়, তাই আমি দিতে চাই না। আমাদের হাতে কখনো অফুরন্ত সময় থাকলে আমি দিব ভাইয়া। এটার উত্তর কি? হ্যাভ ফিনিশড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটার উত্তর কি? হ্যাভ ফিনিশড। কেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। এর পরেটা 3 নাম্বার এমসিকিউটা আমি তোমাদেরকে একটা পোল দিব, পোলে জানায়ও, হ্যাঁ, কমেন্টে কেউ জানায়ও না। Scarcely had I dashed my assignment when Rubina dashed it. ওকে, আমি তোমাদেরকে পোলটা দিয়ে দিয়েছি, আমাকে একটু জানাও। সুমাইয়া, আমি তোমাদেরকে দিব ভাইয়া, আমাকে তোমরা এই মাসটা একটু মাফ করে দাও। মানে এই মাসে আমি তোমাদের জন্য রেগুলার জিনিসপত্রের বাইরে খুব বেশি হয়তো কিছু করতে পারবো না, কারণটা হচ্ছে আমি তোমাকে অলরেডি বলেছি ভাইয়া, আমার এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের লাস্ট পরীক্ষা চলতেছে, আমার থিসিস, ভাইবা, অ্যাসাইনমেন্ট সবগুলো এই মাসে, আমার একটু প্যারা যাইতেছে আর কি। আমাকে প্লিজ এই মাসটা অ্যালাউ করো, দেন আমার লাইফে তোমরা স্টুডেন্টরা ছাড়া, ভাই বোনরা ছাড়া আমার কেউ নাই আর, মানে প্রফেশনাল লাইফে। সো প্লিজ আমাকে এই মাসটা তোমরা একটু টাইম দাও। হ্যাঁ,
এই মাসে তোমাদেরও পরীক্ষা চলতেছে, ব্যাপারটা ভালো হয়েছে যে তোমরাও পরীক্ষা দিয়ে ফেললাম, আমিও দিয়ে ফেললাম, দেন ধুমায় পড়বো আমরা। ওকে, সো কারেক্ট আনসার কি? বি, স্কার্সলি হ্যাড, তারপর নো সুনার হ্যাড, এগুলো তোমাদেরকে নিশ্চয়ই পড়ানো হয়েছে। অপশন বি হচ্ছে কারেক্ট। এগুলো যারা বুঝতেছো না, আমি রিকোয়েস্ট করবো আগের ক্লাসটা করলেই বুঝে যাবে, আগের ক্লাসটা তোমাদের পারফেক্ট হয়ে নিয়েছেন। ওকে, সেকেন্ড লাস্ট, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের রুলটা আমি তোমাদেরকে পড়িয়েছি আমাদের কমপ্লিট সেন্টেন্সের সময়, রাইট? সো এটা আমি বল দিচ্ছি না, তুমি আমাকে জাস্ট জানাও এটা কি হবে। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আ গ্রুপ। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আসলে এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। সো এটা কি হবে ভাইয়া বলো তো? তামান্না, জান্নাতুল মাওয়া, কি হচ্ছে অর্পা? অ্যাস্টেরিক চিহ্ন কেন ইউজ করছো? ওকে, সো কি হবে এটা বলো তো? কারেক্ট, formed. It is high time we formed a group. It is high time we formed a group. অঙ্কিতা, কারেক্ট আনসার ভাইয়া, formed, ভার্বের 2 নম্বর ফর্ম। লাস্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেন আমরা আমাদের আলোচনায় চলে যাব সরাসরি। অনেকে যারা লেটে আসছো তোমরা ভাবতে পারো যে ভাইয়া কি পড়াচ্ছেন, আমি এখনো মূল আলোচনায় যাই নাই, আমি জাস্ট তোমাদেরকে একটু যাচাই করছি আগের ক্লাসটাতে কতটুকু মনে আছো, কতটুকু বুঝছো না বুঝছো। Ahnaf dashed to attain good position since 2007. মনে আছে since for কখন ব্যবহার হয় কোন টেন্সে? আমি এই রুলটা, এই since বা for এর রুলটা তোমাদেরকে 99% গ্যারান্টি দিচ্ছি এডমিশন টেস্টের জন্য। বুঝা গেল ভাইয়া? এডমিশন টেস্টের জন্য এগুলো এটা থেকে আসবেই কোনো না কোনো ইউনিভার্সিটিতে, আমি তোমাকে একদম 99% গ্যারান্টি দিচ্ছি। ও এটা পুল দিচ্ছি, এটা পুল উত্তর করো। হ্যাঁ, এটা পুল আনসার করো সবাই। থ্যাংক ইউ সুমাইয়া, মাইশা, অঙ্কিতা। আহনাফ ড্যাশ, আচ্ছা আমি একটু হিন্ট দেই তোমাদেরকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ট্রাই করো। থ্যাংক ইউ বাহারিয়া বিধি, তোমার নামটা তো ডিফারেন্ট। সুমি, আগে হয়েছে রাইট ফর্ম অফ ভার্বের, আজকে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। এই দুইটা মিলিয়ে একসাথে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। এটা একটু পর আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের সবাইকে, না হয় তোমাদের মাঝে কনফিউশন থাকতে পারে। হুমায়রা, সাদিয়া, মুস্তাফিজ, তোমার নাম একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট, কারণ আমি তোমাদেরকে বলেছি সিন্স বা ফর আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আচ্ছা তাহমিদুর, তোমার হয়তো ভাইয়া শুরুতে বুঝতে অসুবিধা হবে, কয়েকদিন ক্লাস করে বুঝে যাবা, কেমন ভাই? আচ্ছা, সো সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। আহনাফ হ্যাজ বিন ট্রাইং hard to attain good position since 2007. ঠিক আছে, আচ্ছা ওকে ভাইয়ারা। সো আমাদের 5-এ কে কত পাইলে একটু জাস্ট একটু বলো, আমি এমনি জাস্ট জানতে চাই তোমাদের অবস্থানটা কতটুকু, লাস্ট ক্লাস কতটুকু আসলে বুঝেছো এটা আমরা বুঝে যাবো এখনই। 5-এ কার কেমন হলো? হ্যাঁ হ্যাঁ সুমাইয়া, সব জায়গায় আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ফাহমিদা বলো ভাই, 5-এ কত পেয়েছো? হ্যাঁ সুমাইয়া, আলিমে আছে তো এটা। আমি তোমাদেরকে বলবো এটা থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে। সবার নাম সুন্দর, গয়না 5-এ 4, 5, 3, মাশাআল্লাহ। এবার চলো আমি তোমাকে পুরো আইডিয়াটা ক্লিয়ার করে দিই। তোমাদের এজিসিতে যে টপিকটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ওইটার কোয়েশ্চেনটা যদি তুমি খেয়াল করো, আমি একটু দেখি তো কোনোভাবে পসিবল কিনা। এই যে দেখো তোমার প্রশ্নটা এটা বরিশাল বোর্ডে 2024 সালে একটা প্রশ্ন আসছে, কিভাবে আসে এরপর আমি তোমাকে বুঝাইতে পারবো যে এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্নে এরকম লিখে থাকে, রিড দ্য টেক্সট
এই লেখাটা পড়ো and fill in the gaps with the correct form of verbs. Correct মানে কি? রাইট। আচ্ছা, কারেক্ট বলতে এখানে রাইট বুঝাচ্ছে, রাইট? ওকে, বলছে রাইট ফর্ম অফ ভার্ব এজ পার সাবজেক্ট এন্ড কনটেক্সট। সাবজেক্ট এন্ড কনটেক্সট বলতে আমাদের মূলত এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে বুঝাচ্ছে, ঠিক আছে মুতমাইন্না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে বুঝাচ্ছে। সো আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি যে কেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়ছি। এবার আসো এই ক্লাসগুলো কিভাবে ডিজাইন করা হয়েছে। আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে মানে গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব পড়ানো হয়েছে, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব পড়ানো হয়েছে। আজকের ক্লাসে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানো হবে। এই দুইটা ক্লাসে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমাকে পরের ক্লাসে প্র্যাকটিস করানো হবে। ওই ক্লাসটাতে আনফরচুনেটলি আমি আসতে পারবো না, তোমাদের পারভেজ ভাই নেবেন। তো আশা করি বুঝাইতে পারছি। প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব পড়ালাম আমরা তোমাকে, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ালাম। এই দুইটার সমন্বয়ে বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা লাস্ট ক্লাসটাতে পড়াবো, কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনায় যাই। তুমি যদি এটার নামটার দিকে একটু খেয়াল করো ভাইয়া, সাবজেক্ট মনে করো যে ফাতেমা, সাবজেক্টটা হচ্ছে ধরো ফাতেমা, আর ভার্বটা হচ্ছে মনে করো যে ফাহমিদা। ফাতেমা এবং ফাহমিদার মধ্যে মাঝে মাঝে একটু ধরো গ্যাঞ্জাম লেগে যায়। বন্ধু মানুষ, অল্প বয়স, কলেজে যাওয়ার সময় মাঝে মাঝে গ্যাঞ্জাম হয়। তো ফাতেমা এবং ফাহমিদা দুজনে একটা চুক্তি করলো, এগ্রিমেন্ট করলো যে দোস্ত শোন, আমি তোর দিকে বাঁকা চোখে তাকাবো না, তুই আমার দিকে টেরা চোখে তাকাবি না। চুক্তিটা বুঝছো? তাইলে আমরা কেউ কাউকে খোঁচাবো না, কিছু করবো না, ঠিক আছে? এইভাবে তো ওদের এরপর বন্ধুত্ব হয়ে যায়। তো এখন ওরা দুজন কি করে, অন্য মানুষের ওরা এত ভালো বন্ধু হয়ে যায় একটা সময় গিয়ে, ওরা দুজন মিলে অন্যদের দিকে বাঁকা চোখে তাকায়। মানে ফাতেমাও বাঁকা চোখে তাকাইলে এখন ফাহমিদাও অন্যদের দিকে, দুজনে এখন মিলে অন্যদের দিকে বাঁকা চোখে তাকায়, টেরা চোখে তাকায়। এই যে ফাতেমা এবং ফাহমিদার মধ্যে এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে, ফাতেমা বললো আমি টেরা চোখে তাকাইলে তুইও টেরা চোখে তাকাবি, আমি টেরা চোখে না তাকাইলে তুইও তাকাবি না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা কিছুটা এইরকমই ভাইয়া। মানে কি, সাবজেক্ট বলছে যে ভাই আমি যদি সিঙ্গুলার হই তুই হবি সিঙ্গুলার, মানে ভার্বকে বলতেছে, সাবজেক্ট ভার্বকে বলতেছে যে আমি সিঙ্গুলার হলে তুই সিঙ্গুলার হবি, আমি প্লুরাল হলে তুই প্লুরাল হবি। এই টাইপ অনেকগুলা ওদের ধরো চুক্তি আছে, 4, 5, 6, 7, 8 এরকম করে অনেকগুলো চুক্তি আছে। এই চুক্তিনামার নাম হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দলিলে সাইন করেছে, মনে করো থাকে না অনেকগুলো শর্ত থাকে, 1, 2, 3 এরকম অনেকগুলো সাবজেক্ট এবং ভার্বের সাথে মাঝে শর্ত হয়েছিল, ঠিক আছে? সাবজেক্ট এবং ভার্বের মাঝে অনেকগুলো শর্ত হয়েছে। শর্ত কি করছে, 300 টাকার একটা স্ট্যাম্প কিনে এনে সাইন করছে, ওই সাইনটার নামে হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেমন? সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তিগুলো হয়েছে, চুক্তিটা হয়েছে সেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি, আর কিছুই না। মানে মজার ব্যাপার হচ্ছে এটাই, বলছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, কখনো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল, যেরকমই হয়, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাধারণত নাম্বার এবং পার্সনের উপর নির্ভর করে। ইয়েস, আমি বলেছিলাম টেন্স, নাম্বার, পার্সন, এই জিনিসগুলো না জানলে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালোভাবে বুঝবা না, ঠিক আছে? সো নাম্বার জিনিসটা কি মনে আছে তো? নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। একজন হলে সিঙ্গুলার, একাধিক হলে প্লুরাল। আচ্ছা, আর পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা জানি এটা মনে রাখি কিভাবে, আমরা ছোটবেলায় সেই গল্প শুনে ছন্দ শুনেছি,
আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা, তাই না? সো আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমি রিলেটেড যা আছে সব হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা, তোমাদেরকে, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সব হচ্ছে থার্ড পারসন। আমি রিলেটেড সবকিছু ফার্স্ট পারসন না, তার জন্য তোমাকে সাইড দিয়ে দিব। তুমি রিলেটেড সবকিছু হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সব হচ্ছে থার্ড পারসন। আমরা আমাদের অনেক সময় গল্পে, আমার যখন ধরো তোমাদের, আমার না তোমাদের, তোমাদের যখন খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে গল্প করো বা কাছের মানুষদের সাথে গল্প করো, তখন বলবো যে আমি তুই ছাড়া বাকি সব, দুনিয়ার সব থার্ড পারসন। এই যে আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, দুনিয়ার বাকি সব থার্ড পারসন। বুঝাইতে পারছি? আমি ফার্স্ট পারসন, বা তুমি যদি চিন্তা করো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বুঝাতে পারলাম? আমি রিলেটেড সব ফার্স্ট, তুমি রিলেটেড সব সেকেন্ড, বাকি সব হচ্ছে থার্ড। রোজা। সো মূলত এগুলোর উপর বেস করে আমরা পরিবর্তনগুলো করব, একটু পর আমি দেখাবো। না আমি দরকার নাই, ক্লাস শেষে নিজে বাসায় বসে নোট করে, এখন দরকার নেই। আচ্ছা, যেমন তোমাদেরকে গত ক্লাসে এটা পড়ানো হয়েছে, আমি একটা সহজ এক্সাম্পল দেই। বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মার্জিয়া, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো বাক্যটা যদি থার্ড পারসন, সরি, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর ওই জায়গায় সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সো এটা কি হবে? মনে করো যে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। মিফতা হলো, আমার মনে তো এত শয়তানি নাই, আমি তো জানি না ওটা ফ্রেন্ডদেরকে না কাকে বলে, আমি তো ফ্রেন্ডদেরকে বা আমি আমার কাছের মানুষদেরকেই বলি। ছি, কি শয়তান তোমরা, কি দুষ্ট। আচ্ছা, she play the piano well, ঠিক আছে ভাইয়া? সো she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? যে আমিও না তুমিও না, সে থার্ড পারসন, আর এখানে একজনকে বোঝানোর কারণে এটাকে আমরা বলতেছি সিঙ্গুলার। সো she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে, হ্যাঁ জান্নাত বুঝতে পারো, ট্রাই করো ভাইয়া, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেটা কি হবে? নাসিয়া, পারফেক্ট। she plays, কেন? she থার্ড পারসন সিঙ্গুলার, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে চিন্তা করতেছি, she থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, তাই না? ওকে, আর সিঙ্গুলার না হয় প্লুরাল যদি হয়, এর মাঝে একটা কথা একটু আমি তোমাদেরকে বলে দিই। ইমু, একটা জিনিস চিন্তা করো, যেমন বয়, এটা একটা কি? নাউন। গার্ল, এগুলো কি? নাউন। এগুলো কি? নাউন। নাউনের সাথে যখন এস যুক্ত করা হয়, নাউনের সাথে এস যুক্ত করা হলে ওইটা প্লুরাল হয়ে যায়, যেমন বয়েজ, গার্লস, ঠিক আছে? নাউনের সাথে এস যুক্ত করলে কি হয়? প্লুরাল যুক্ত হয়, প্লুরাল হয়ে যায় আর কি। কিন্তু ভার্ব দেখো, যেমন একটা ভার্ব আমরা প্লে দেখলাম, ভার্বের সাথে যখন এস যুক্ত করা হয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়, যেমন প্লেজ, ঠিক আছে? নাউনের সাথে এস যুক্ত করলে জারিফ প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়, ঠিক আছে নুসরাত? সো এটা মাথায় রেখো জাস্ট। এবার আসো, আমরা দেখলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। তাহলে এইটা কি হবে বলো তো? দে ড্যাশ লাভ টু ট্রাভেল। তোমরা রুল মুখস্থ করতে হবে না, তুমি ভাইয়ের সাথে জাস্ট দেখলেই হবে। হ্যাঁ নেহা, সাবজেক্ট প্লুরাল, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, এটা এজ ইট ইজ হবে। সেটা কি হবে? এটা লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও পড়ানো হয়, রাইট ফর্ম ভার্বে পড়ানো হয়। Yes, they love to travel. They love to travel.
কারণ কি সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় নাই। আচ্ছা, তো এটা আমরা লাস্ট ক্লাসেও পড়েছি। এবার আসো এখানে এগুলো পড়ার কথা টুকটাক, যাই হোক আমি বলি সাবজেক্টের নাম। সাবজেক্টের নাম, এই যে তোমাকে ভাইয়া একটু আগে বললাম যে নাউনের সাথে এস যুক্ত হলে আমরা দেখি প্লুরাল, কিন্তু কিছু কিছু সাবজেক্টের নাম আছে যেগুলো আসলে এস যুক্ত কিন্তু সিঙ্গুলার। যেমন ধরো আমি যদি বলি ম্যাথমেটিক্স, এটা তো সিঙ্গুলার, গণিত সাবজেক্ট আমরা তো বলি এটা তো সিঙ্গুলার, ফিজিক্স পদার্থবিজ্ঞান এটাও তো সিঙ্গুলার, বাট শেষে আমরা অনেকে হয়তো কনফিউজ হয়ে যেতে পারি শেষে এস যুক্ত দেখে, বাট এগুলো আসলে সিঙ্গুলার, দেখতে প্লুরাল লাগবে বাট এগুলো কি সিঙ্গুলার। এথিক্স, পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স এগুলো দেখতে প্লুরাল লাগলেও এগুলো কি সিঙ্গুলার, ঠিক আছে। তারপর বইয়ের নাম, যেমন দা অ্যারাবিয়ান নাইট, দা অ্যারাবিয়ান নাইটস, এটা আসলে একটা ধরো এমন একটা বই যেখানে অনেকগুলো গল্প আছে, সো একটা সিঙ্গুলার। দেশের নাম ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস দেখতে প্লুরাল বাট এগুলো মূলত সিঙ্গুলার। সো এগুলো দেখতে প্লুরাল হলো মূলত এগুলো কি সিঙ্গুলার হয়, এন্ড ভার্বটাও সিঙ্গুলার। যেমন ইকোনমিক্স দেখতে প্লুরাল লাগছে বাট এখানে ভার্বটা কি হবে বলতো। আচ্ছা, যখন বি লেখাটা থাকবে, বি মানে হচ্ছে এখানে তুমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো দিতে পারবা। এর বাইরেও দুই একটা আছে বাট তোমার এইচএসসি লেভেলে এগুলোই আসবে না, সুমা খুব বেশি না। স্লাইড ভাই তোমাদেরকে অ্যাপে দিয়ে দিব, চিন্তা করো না। সো ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, সাবজেক্টস হবে না, বলো এটা কি হবে? না ফাহমিদা, না না ভাইয়া এটা ডিফারেন্ট। ইজ কারেক্ট, ইজও দিতে পারো, আবার অনেকে হয়তো ওয়াজও দিবা, কারণ দুইটাই সিঙ্গুলার। অ্যারাবিয়ান নাইটস, এই যে যেটা বলেছিলাম যে এটা একটা গ্রন্থমালা, মানে বইয়ের নাম যেখানে অনেকগুলো বই আছে, মানে গল্প আছে। অ্যারাবিয়ান নাইটস কি হবে বলছে, অ্যারাবিয়ান নাইট স্টিল আ গ্রেট ফেভারিট। তামান্না খাতুন, সুমিয়া, রুকসানা, ফকর উদ্দিন খান, তিশা, কি হবে ভাইয়ারা এটা? ইয়েস কারেক্ট, এটাও ইজ হবে, দেখতে প্লুরাল লাগতেছে বাট এগুলো সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, এই যে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, তারপর পলিটিক্স, ফিজিক্স দেখতে প্লুরাল বাট এগুলো মূলত সিঙ্গুলার। সাবজেক্টের নাম, বিষয়ের নাম, এই জন্য। এবার আসো, মনে করো যে আমি বললাম সাব্বির এন্ড, আর কি আছে, জয়। সাব্বির এন্ড জয় ড্যাশ মাই ফ্রেন্ডস, এখানে সাবজেক্টের জায়গায় এন্ড আছে, এন্ড দ্বারা কয়জন ব্যক্তির আমি বুঝাইছি বা কয়টা জিনিসকে বুঝাইছি? দুইজনকে না, সাব্বিরকেও বুঝাইছি আমি, জয়কেও বুঝিয়েছি। সো সাবজেক্টের জায়গায় যদি এন্ড দ্বারা দুইটা ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে বুঝায় আব্দুল সামি, সাবজেক্টের জায়গায় মনে করো এন্ড দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে বুঝায়, তখন সেখানে ভার্বটা প্লুরাল হয় স্বাভাবিকভাবে। এক মানে সিঙ্গুলার, দুই বা তার বেশি মানে প্লুরাল। সেখানে কি হবে বলো তো? ফারদিন এন্ড ফাহিম ড্যাশ টু ফ্রেন্ডস, কি হবে বলো? জিনিসটা বুঝাইতে পারলাম? সাবজেক্টের জায়গায় এন্ড আছে, এর দ্বারা ফারদিন একজন মানুষ, ফাহিম আরেকজন মানুষ, সো এখানে তো দুইটাকে বুঝাচ্ছে, ভার্বটাও তো প্লুরাল হবে। সো এটা কি হবে বলো তো ভাইয়া? তাজনুবা, সাদিয়া, দেবনাথ, মিলি দেবনাথ, তারপর রাফিয়া, আর পারফেক্ট। Fardin and Fahim are two friends. না সুমা, ওইটা তুমি পড়েছো লাস্ট ক্লাসে, এটা দরকার নাই। এবার বলছে যে মনে করো এন্ড দ্বারা যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু এগুলোর আগে ইচ অথবা এভরি অথবা নো আছে, তখন আবার ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? মানে কি, মনে করো যে সাবজেক্টের জায়গায় এন্ড আছে, দুই দিকে দুইটা নাউনও আছে, মনে করো গার্ল, বয়, তাহলে চিন্তা করা আছে, আমাকে এটা বলো তো, আমি যদি এখানে দিতাম যে গার্ল
এন্ড বয় ড্যাশ, তোমরা কি দিতা? আর দিতা, কারণ দুইটা জিনিস। কিন্তু এখানে বলতেছি যে বয় গার্ল এগুলোর আগে যদি ইচ এভরি বা নো থাকে, যে ইচ এভরি বা নো থাকে, তখন আবার এগুলো মানে এন্ড দ্বারা দুইটা জিনিস যুক্ত হওয়ার পরেও সিঙ্গুলার ভার্ব হয়। ঠিক আছে, আবার বুঝাই, নরমালি এন্ড দ্বারা দুইটা জিনিস যুক্ত হলে প্লুরাল হয়, কিন্তু এন্ড দ্বারা দুইটা জিনিস যুক্ত হওয়ার পর সাথে যদি ইচ কিংবা এভরি কিংবা নো থাকে, তখন আবার ভার্বটা সিঙ্গুলার হয়। হ্যাঁ তাসনিয়া আছে, বাট হয়তো রুল মিল থাকবে না, বাট আছে। সিঙ্গুলার মানে তো এক, আব্দুল সামি। সেটা কি হবে বলতো? ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাভ গট আ প্রাইজ। হ্যাজ, কারেক্ট, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার। তাহলে ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ। কেন? ওই যে জাস্ট তুমি দেখবা যে ইচ বা এভরি বা নো আছে কিনা, তিনটার কোনো একটা থাকলে তুমি সিঙ্গুলার বসাই দিবা। এবার এখানে যতগুলো সাবজেক্ট থাকুক সেটা ম্যাটার করে না, ঠিক আছে? যতগুলো নাউন প্রনাউন থাকুক ওটা দরকার নাই। তাহলে কি আমি বুঝাতে পারলাম? আচ্ছা, এই জিনিসটা তো বুঝলা। এখন একটু ব্যতিক্রম একটা কথা বলি। ব্যতিক্রম জিনিসটা হচ্ছে এইরকম ভাইয়া, তুমি মনে করো এই এই দুইটা লাইন দেখোই না, আমি একটু আগে তোমাকে যে জিনিসটা বললাম, একজন বলছে ভাইয়া এখানে ইজ হবে কিনা, না। হ্যাভ বললে তিনটা জিনিস হতে পারে, হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে, আর না হয় হ্যাড হবে, তিনটার কোন একটা। দেখো কয়েক ধরনের ভার্ব আছে। বি ভার্ব বললে ওই যে পাঁচটা মূলত আসে, তোমাদের আরো কয়েকটা আছে বাট পাঁচটা আসে, এম ইজ আর ওয়াজ দেয়ার। হ্যাভ ভার্ব বললে তিনটা আসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব বললে ডু, ডাজ, ডিড এরকম আসে। ঠিক আছে, আচ্ছা ওকে ঋতু, পড়াবো। এখন আসো, এটা একটা ব্যতিক্রম রুল। ঠিক আছে অহনা, ব্যতিক্রম কিভাবে? আমি তোমাকে জাস্ট একটু আগের রুলটা মনে করিয়ে দেই। সাবজেক্টের জায়গায় এন্ড আছে, দুইটা ডিফারেন্ট জিনিস আছে, স্লো এন্ড স্টেডি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী এইখানে কি ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা নাকি প্লুরাল হওয়ার কথা? একটু জাস্ট বলো আমাকে। প্লুরাল হওয়ার কথা হিসাব অনুযায়ী, কারণ আমরা জানি সাবজেক্টের জায়গায় দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট নাউন বা প্রনাউন বসলে আমরা তো এখানে প্লুরাল দিবই। আমরা জানি ভার্বের সাথে এস যুক্ত করলে, ভার্বের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, আর না করলে প্লুরাল থাকে। সো হিসাব অনুযায়ী এরকম হওয়ার কথা, বাট উত্তরটা এমন না, উত্তরটা ভিন্ন, সিঙ্গুলার হবে ভার্ব। কেন? এবার আসো সেটা উত্তর দিই। কখনো যদি সাবজেক্টের জায়গায় দুইটা এরকম ধরো নাউন বা প্রনাউন যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা ভাব বা অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে একটা ভাব বা একটা অর্থ প্রকাশ করার কারণে এখানে না ভার্বটা সিঙ্গুলার হবে। আবারও বলি, যেমন এইখানে চিন্তা করো স্লো এন্ড স্টেডি, এটার মানে হচ্ছে একটাই অর্থ, ধীর স্থিরতা, তাড়াহুড়া না করা, ধীর স্থিরতা। ঠিক আছে, সো দেখো দুইটা শব্দ বাট অর্থ দিচ্ছে একটা, এজন্য এটা সিঙ্গুলারের কাজ করবে, ভার্বটাও হবে সিঙ্গুলার। সো উইন, এটা প্লুরালে আছে, এটাকে সিঙ্গুলার করলে উইন্স হবে। কেমন? উইন প্লুরাল, এটাকে সিঙ্গুলার করলে কি হবে? উইন্স। বুঝতে পারলাম? আচ্ছা, এরকম আরো কিছু আছে, যেমন নেম এন্ড ফেম, এটার মানে হচ্ছে সুনাম বা সুখ্যাতি, একটা নাম, শব্দ একাধিক বাট অর্থ দিচ্ছে একটা। সো একটা অর্থ দেওয়ার কারণে সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। সো বলো এখানে কি হবে? নেম এন্ড ফেম ড্যাশ মাই গোল। জাইমা, পূজা, কিবরিয়া, নুসরাত, এটা কি হবে ভাইয়া? জাইমা, আমি যদি একটু দ্রুত পড়াই তাহলে কি তুমি ভাবছো যে আমি 6টা পর্যন্ত ক্লাসটা না নিয়ে একটু আগে ছেড়ে দিব? না ভাইয়া, আমাকে 6টা পর্যন্ত ক্লাস নিতে হবে।
আর আমি দ্রুত পড়াইলে তুমি হয়তো ধরতে পারবে, আবার তোমার ক্লাসের মেজরিটি ধরতে পারবে না। আল মাহাদি বলছে ভাই আরেকবার বলেন। দেখেছো ভাইয়া কেন দ্রুত পড়াই না? আচ্ছা মাহাদি, সাবজেক্টের জায়গায় ধরো একাধিক শব্দ থাকলো কিন্তু অর্থ দিচ্ছে একটা, যেমন স্লো এন্ড স্টেডি, ধীর স্থিরতা, বা নেম এন্ড ফেম, সুনাম সুখ্যাতি, একটা অর্থ দিচ্ছে। অর্থ একটা দেওয়ার কারণে বা মনোভাব একটার প্রকাশ করার কারণে ভার্ব হবে একটা, আই মিন সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ইজ হবে এখানে। এখানেও উইনের সিঙ্গুলার ফর্ম উইন্স হবে। ঠিক আছে, ওকে। এবার আসো, এটা মজার রুল, এটা আর্টিকেলেও আসতে পারে আবার রাইট ফর্ম অফ ভার্বেও আসতে পারে, আই মিন এই টপিকেও আসতে পারে। রুলটা কি দেখো ভাইয়া, সাবজেক্টের জায়গায়, আমি রুল পড়াচ্ছি না, মানে আমি তোমাকে নিয়মটা এক্সাম্পলটা দেখাচ্ছি। এখানে তো ভার্ব হবে, এর আগে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় দুইটা জিনিস দেওয়া আছে, দ্য টিচার এন্ড দ্য সেক্রেটারি। এই রুলটা হচ্ছে এটা যে টিচার এবং সেক্রেটারি দ্বারা যদি, মানে এমন হতে পারে কিনা যে মনে করো, আচ্ছা শ্রীকান্ত বলেছে ভাইয়া কিভাবে বুঝবো যে এগুলো একই মিনিং? ভালো কোয়েশ্চেন শ্রীকান্ত। এইরকম জিনিস খুব বেশি নাই যে একাধিক শব্দ মিলে একটা অর্থ দিচ্ছে, এরকম বেশি নাই জিনিসটা। 2-4টা আছে এরকম, 5-10টা, 10টার বেশি হবে না। তোমরা চাইলে আমি তোমাদেরকে পরে গ্রুপে দিয়ে দিব এগুলো। হ্যাঁ, জাস্ট স্লো স্টেডি মানে হচ্ছে ধীর স্থিরতা, তারপর নেম এন্ড ফেম, সুনাম, এগুলো 1-2টা এরকম, কয়েকটা, বেশি না, যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, সো এটা তারা বুঝো নাই, আবার বলি, এই জিনিসটা তারা একটা জিনিসকে বুঝাইতেছে। ঠিক আছে, স্লো এন্ড স্টেডি মানে হচ্ছে ধীর স্থিরতা, একটা জিনিসকে বুঝাচ্ছে। নেম এন্ড ফেম দ্বারা মানে বুঝাচ্ছে সুনাম, একটা জিনিসকে, অর্থ মাত্র একটা দিচ্ছে। এর আগে যেমন ফারদিন এবং ফাহিম দুইটা আলাদা মানুষকে বুঝাইছে, এখন তো এটা আলাদা মানুষকে বুঝাইতেছে না, একটা জিনিসকে বুঝাচ্ছে, দ্যাটস ওয়াই ভার্বটাও সিঙ্গুলার হবে। আচ্ছা, এখানে আসছি আমরা, যেখানে মনে করো আমি এখানে ইউষাকে দেখছি, ইউষা বড় হয়ে কোন একটা ইউনিভার্সিটির টিচার হইলো, লেকচারার হলো। হ্যাঁ, এখন মামা ইউষা একই সাথে লেকচারার, পাশাপাশি ওর এলাকার কোন একটা কমিটির ও চাইলে সভাপতি হতে পারে না? পারে কিনা সাদাব? ইউষা একই সাথে লেকচারার বা প্রফেসর এবং প্রেসিডেন্ট হতেও তো পারে, ইউনিভার্সিটির প্রফেসর আর এলাকার প্রেসিডেন্ট কোন একটা সংগঠনের। আমি এটা কিভাবে বুঝবো যে এই বাক্য দ্বারা ইউষাই টিচার আবার ইউষাই সেক্রেটারি? মানে হইতে পারে না, ইউষা ওর ইউনিভার্সিটির টিচার আবার ওর এলাকার কোন একটা কমিটির সেক্রেটারি হইতে পারে না? পারে তো। তাহলে এটা বুঝবো কিভাবে যে, আবার এমনও তো হইতে পারে টিচার বলতে ইউষাকে বুঝাচ্ছে, আবার সেক্রেটারি বলতে মনে করো যে আমি সাদিয়াকে বুঝাচ্ছি, হতেও তো পারে। এটা আমি কিভাবে বুঝবো? বুঝার নিয়মটা হচ্ছে, যদি তুমি দুইটার আগে আলাদা আলাদা দুইটা আর্টিকেল দেখো, যেমন টিচারের আগেও আর্টিকেল আছে, সেক্রেটারির আগেও আর্টিকেল আছে, দুইটা আর্টিকেল থাকা মানে দুইজনকে বুঝাইতেছে, তো দুজন মানে তো প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। আবার দেখো টিচারের আগে আর্টিকেল আছে কিন্তু সেক্রেটারির আগে আর্টিকেল নাই, তার মানে যিনি টিচার তিনি সেক্রেটারি, একজন ব্যক্তি। ইউষাই টিচার, ওই আবার সেক্রেটারি। এইখানে আবার ইউষা টিচার, সেক্রেটারি ধরো মাহাদিয়া, এরকম। আর্টিকেল যদি দুইটা হয় তাহলে বুঝবা যে দুজন আলাদা ব্যক্তিকে বুঝাইতেছে, তখন ভার্বটা হবে প্লুরাল। আর আর্টিকেল যদি একটা হয় তাহলে বুঝবা যে একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার করতে পারলাম আফরিনা নূর চৌধুরী? যদি বুঝাই, এটা বুঝাতে পারি, আমাকে একসাথে একটা কমেন্টে দুইটার উত্তর দাও, কোনটাতে কি হবে? একটা সিঙ্গেল কমেন্টের দুইটার উত্তর দাও। ফখরুদ্দিন খান, সামি, একটা সিঙ্গেল কমেন্টে দুইটার উত্তর দাও। আফসানা বলছে প্রথমটা আর, ওকে আফসানা দিলাম। এরপরে কি বলেছো পরেরটা? ইজ।
কারেক্ট নিদ্রা, কারণ এখানে দুইটা থাকার কারণে প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আচ্ছা, আর এখানে একটা আর্টিকেল থাকার কারণে সিঙ্গুলার, ভার্বটাও কি সিঙ্গুলার। ঠিক আছে, সো প্রত্যাশা আর এবং ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলাম? সো পাঁচটা আমরা কি কি পড়লাম? আমরা প্রথমে এই যে এই রুলটা পড়লাম, মানে আর্টিকেল রিলেটেড এন্ড রিলেটেড তিনটা জিনিস দেখেছি। একটা হচ্ছে যে দুইটা শব্দ থাকে বাট অর্থ দেয় একটা, তারপর দুইজন ডিফারেন্ট ব্যক্তিকে বোঝায়, আর একটা হচ্ছে ইজ, এভরি, নো থাকবে। তারপর আমরা কি পড়লাম, ওই যে বিভিন্ন সাবজেক্টের নাম থাকলে দেখতে প্লুরাল হলেও মূলত এগুলো সিঙ্গুলার। তারপর আমরা দেখলাম যে ভার্বটা সিঙ্গুলার হইলে সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বটা প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হয়। এই পাঁচটাকে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম। নোমান ইসলাম, আমি কি তোমাদেরকে এই পাঁচটা বুঝাতে পেরেছি? শকত বলছে ভাইয়া এটাতে পাস্ট টেন্স লেখা যাবে কিনা? যদি এখানে টুডে না থাকে, ইয়েস্টারডে থাকে, তাহলে তো অবশ্যই পাস্ট টেন্সেই লিখতে হবে। নুসরাত বলছে আরেকবার বলেন। এটা যারা বুঝো নাই তাদেরকে আবার বলছে, আর্টিকেল দুইটা থাকলে ভার্বটা হবে প্লুরাল, আর্টিকেল একটা থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। সহজ ভাষায় বললাম। আর্টিকেল দুইটা, ভার্ব প্লুরাল, আর্টিকেল একটা, ভার্ব সিঙ্গুলার, আর কিচ্ছু না। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যদি যাই, দেখো এটা খুব ভালো করে খেয়াল করো, এটা থেকে মানে 100% নিশ্চিত তোমার এইচএসসি তেও আসবে, এডমিশনেও আসবে, এডমিশনে আসবেই। রুলটা কি? এটা তো ভার্ব, বাক্যে এখানে একটা কি বসে? ভার্ব বসে। ভার্বের আগে এইখানে একটা নাউন বা প্রনাউন থাকবে। এনপি মানে হচ্ছে নাউন অথবা প্রনাউন। এখানে একটা নাউন বা প্রনাউন থাকবে, আবার এইখানেও একটা নাউন বা প্রনাউন থাকবে। মাঝে এই ফ্রেজগুলোর কোনো একটা আসবে। ঠিক আছে? আচ্ছা, যদি কেউ কোনো রুল বুঝতে না পারো, এখন আপাতত আমার সাথে এগুলো ইনস্ট্যান্ট যতটুকু বুঝো, পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও বা কিউএনএ তে আমার কোয়েশ্চেন করো। আমি নিশ্চিত রেকর্ডেড ক্লাস দেখলে বুঝে যাবে, এখানে কঠিন কিছু নাই, রকেট সায়েন্স না। ঠিক আছে, পরে রেকর্ডেড ক্লাস দেখে নিও। আচ্ছা হ্যাঁ মানসুরা, সো আমি একটা এক্সাম্পল দিই। যেমন নাউন বা প্রনাউন হিসেবে প্রথমে ফারিহা বসেছে, এরপরে কি বসেছে? এন্ড নট আছে কিনা দেখো তো, এন্ড নট, এই যে এন্ড নট। তারপর আরো একটা নাউন বা প্রনাউন বলেছে বসবে, যেমন প্রনাউন হিসেবে আই বসেছে। তো দেখো এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি যদি ফারিহাকে মূল সাবজেক্ট ধরি তাহলে এখানে ভার্বটা হবে ফারিহা, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইজ হবে। আর আমি যদি আই কে সাবজেক্ট ধরি, আই এর সাথে কি ইজ হয়? আমরা কি কখনো বলি আই যা স্টুডেন্ট? জীবনেও না। আমরা কি বলি? আই এম। তাহলে ভাই আমি কোনটা ধরবো? সিম্পল হিসাব, প্রথমটা অনুযায়ী ভার্বটা হবে। ঠিক আছে, প্রথমটা অনুযায়ী ভার্বটা হবে। তো এটা কিভাবে বুঝবো? নাও দুইটা নাউন, মানে এই নাউন প্রনাউন বা এই নাউন প্রনাউনের মাঝে যদি এগুলোর কোনো একটা হয়, যেমন অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড উইথ, বা শুধু উইথ, এন্ড নট, ইন এডিশন টু, ইনক্লুডিং, বা কোন একটা প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে আমি বুঝাচ্ছি ধরো অফ, ফ্রম ইত্যাদি এরকম। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে অ্যাজ ওয়েল এজ আর প্রিপোজিশন। যেমন উইথ এটা আলাদা করে পড়তে হবে না, কারণ প্রিপোজিশন বললেই তো এটাতে চলে আসবে। সো অ্যাজ ওয়েল এজ আর প্রিপোজিশন এই দুটো সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, বাকিগুলো দেখো বেশি না, এগুলো কাজে রাখবে। বুঝতে পারলাম? যেমন ফারিহা অ্যাজ ওয়েল এজ আই ড্যাশ কনসিডার্ড টু বি গিল্টি। সেইটার ক্ষেত্রে প্রথমটা অনুযায়ী ভার্বটা হয়। প্রথমটা কি? ফারিহা, এইটা অনুযায়ী এখানে ভার্বটা হবে। সো কি হবে বলতো? হ্যাঁ মারিয়া, একটু মুখস্থ বলতে টেবিলের সামনে টানাই রেখো আর কি, তাইলে এমনি মুখস্থ হয়ে যাবে। অর্বা বুঝাতে পারলাম? মিলি, জান্নাতুল মাওয়া, মুতমাইন্না?
বুঝতে পেরেছি এটা? সো প্রথমটা অনুযায়ী রাসনা ভার্বটা হবে। একটু মনে হইতে পারে যে ভাইয়া ফারিহা এন্ড নট আই ইজ কনসিডার টু বি, এটা কেমন জানি লাগে শুনতে, বাট কি করবো ভাই, এটাই। তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, দেখি পারো কিনা। না, আরেকটা তো এখানে আমি দিতে পারি, এই যে এটা করো, দেখি পারো কিনা। হ্যাঁ, ইজ বা ওয়াজ আগেরটা দিলে হবে, মানে সিঙ্গুলার দিও, এটাই হবে, ফারিহার সাথে সিঙ্গুলার হবে। এটা কি হবে বলো? দ্য স্টাডি অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ড্যাশ ভেরি ইন্টারেস্টিং। তৃষা, তৃষ্ণা, কি হবে এটা ভাইয়ারা? না আরজিনা, ইজ এর পরে হয় তুমি ভার্ব প্লাস আইএনজি দিবা অ্যাক্টিভ ভয়েসে হইলে, আর না হলে তুমি ভার্বের 3 নাম্বার ফর্ম দিবা প্যাসিভ ভয়েসে হইলে। হ্যাঁ সুমাইয়া হবে, কেন হবে না? এটা কি হবে বলো? দ্য স্টাডি অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ড্যাশ ভেরি ইন্টারেস্টিং। সিফাত একটা রুলও মনে রাখতে হবে না, বললাম তো একটা রুলও মনে রাখতে হবে না, তুমি আমার সাথে বেসিকটা ক্লিয়ার করো, আর একটা রুলও মনে রাখতে হবে না, প্র্যাকটিস করলেই হবে পরে গিয়ে, ঠিক আছে? আমার সাথে যতটুকু বুঝতেছে একটু বুঝলেই হবে, আর কিছু করতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি ভাই তোমাকে। ইজ হবে কারেক্ট, কেন একটু আমি বলি, ইজ বা ওয়াজ দুটার কোনো একটা হবে। কারণটা হচ্ছে ভাইয়া, এই যে এখানে তো ভার্ব, এর আগে সাবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় এখানে কি বলেছিলাম, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে। সো প্রিপোজিশন থাকলে প্রথমটা অনুযায়ী হয়, মানে দা স্টাডি অনুযায়ী হবে। সো কি হবে এখানে? দা স্টাডি অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? ইজ হবে, কারণ দা স্টাডি তো সিঙ্গুলার, ল্যাঙ্গুয়েজেস বললেই না প্লুরাল হইতো, সো এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হবে, প্লুরাল ভার্ব আর হবে না, ঠিক আছে? আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটু কনফিউজড কিছু জিনিস নিয়ে, যে ভাই আমি তো রুল মনে রাখতে পারতেছি না, কি করব? রুল আমারও মনে নাই একটা, তুমি যদি আমার এখন জিজ্ঞাসা যে ভাই 1 নাম্বার রুলটা বা 2 নাম্বার রুলটা কি মুখস্থ বলতে পারবো না। তুমি আপাতত আমার সাথে তোমার এই রুলের বেসিকটা ক্লিয়ার করো, ঠিক আছে? তারপরে তোমাকে নেক্সট ক্লাসে যখন প্র্যাকটিস করা হবে তখনও দেখবা যে তুমি পারতেছো না, ইয়েস তখনও পারবা না তুমি খুব একটা। তুমি যদি বুঝে বুঝে, মানে বুঝে বুঝে এজিন হচ্ছে প্রথম ধরো 30টা, আচ্ছা 9টা করে বোল্ড হইলে, হ্যাঁ আচ্ছা 30টা এভারেজ ধরি, 30টা রাইট ফর্ম অফ ভার্বের এই প্রশ্নগুলো বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বোর্ডে আসা 30টা প্রশ্ন যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো, বুঝে বুঝে মানে কি, মানে হচ্ছে মনে করো যে তুমি ধরেই উত্তরটা দেখো, সমস্যা নাই, আমার কথা হচ্ছে উত্তর দেখো সমস্যা নাই, বাট তুমি এইটা বুঝতে হবে এখানে কেন ইজ বসেছে, কেন আর বসেছে, এইরকম করে তুমি বুঝতে হবে। বুঝে দেখে দেখে যদি 30টা প্র্যাকটিস তুমি করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 31 নাম্বার থেকে গিয়ে তোমার কাছে জিনিসগুলো ইজি লাগবে। ইয়েস, সো ক্লিয়ার? আমি তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করাবো, নেক্সট ক্লাসটা পারবে যে করাবে, দেন আমি লাগলে এক্সট্রা আরো ক্লাস দিয়ে তোমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিব। ওকে, এবার আসো এই জায়গাটাতে, ইদার ডট অর, নিদার ডট নর, নট অনলি বাট অলসো, কিংবা শুধু অর, মানে কি আমি বলি, এই ব্যাপারটার মজাটা হচ্ছে এটা, ইদারের পরে এখানে একটা নাউন বা প্রনাউন থাকে, অরের পরেও একটা নাউন বা প্রনাউন থাকে, একইভাবে নিদারের পরে একটা নাউন বা প্রনাউন থাকে, নরের পরেও নাউন বা প্রনাউন থাকে, নট অনলির পরেও একটা নাউন বা প্রনাউন থাকে, বাট অলসোর পরেও থাকে, বা অরের আগে পরে থাকে, এরকম, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দেই, এই যে ইদার জন নাউন প্রনাউন এক প্রথমটা পেলাম আমরা, অর হিজ ফ্রেন্ডস দ্বিতীয়টা পেলাম, বুঝছো? এই যে ইদারের পরে একটা, অরের পরে আরেকটা থাকে, ইদারের পরে একটা, অরের পরে আরেকটা থাকে, বা এরকম নিদার এখানে থাকলে নিদারের পরে একটা থাকতো, নরের পরে আরেকটা থাকতো। সো এখন এই টাইপ সিচুয়েশনে তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমি কি এইটা অনুযায়ী ভার্বটা দিব নাকি
এইটা অনুযায়ী দিব, কোনটা অনুযায়ী দিব? ঠিক আছে ফাজিয়া, সহজ বিষয়। একটু আগে যে রুলটা দেখাইলাম এইটার বিপরীত ওইটা। এইখানে তুমি পরেরটা অনুযায়ী ভার্ব দিবা, সেকেন্ডটা অনুযায়ী। একটু আগেরটাতে তো আমি প্রথমটা অনুযায়ী ভার্ব দিয়েছি, তাইফা এটাতে আমরা কি সেকেন্ড অনুযায়ী ভার্ব দিব। ঠিক আছে, সো কি হবে বলতো? ইদার জন অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু জয়েন দ্য পার্টি। দিশা, নুসরাত, অর্পা, হুমায়রা বলো তো কি হবে? আর হবে, কারেক্ট। কারণ এখানে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস কি প্লুরাল, এজন্য ভার্বটাও কি হবে? প্লুরাল, আর। রাইট, আরও দিতে পারো বা ওয়ার দিতে পারো, মানে প্লুরাল হবে। বুঝতে পারছি অঙ্কিতা, আতিয়া, অনিমা? মানে আগেরটার বিপরীত হচ্ছে এটা। ঠিক আছে, আগেরটার বিপরীত এইটা। ওকে, সো এটাও আমরা বুঝলাম। এবার আসো এই জায়গাটাতে, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ। আগেরটার সাথে পার্থক্য আছে। আগে কিন্তু ইদার ডট ডট অর, মানে ইদারের পরে গ্যাপ থাকে, মানে এখানে অন্য শব্দ থাকে, তারপর অর থাকে। এখানে একসাথে সবগুলো, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ। ঠিক আছে, সো এই বাক্যে সাবজেক্টের জায়গায় যদি ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ থাকে, এটার সাথে একটা নাউন বসে, যে নাউনটা হয় প্লুরাল। ঠিক আছে, সাত বুঝো নাই? বলবা তো? আচ্ছা ভাই, এখানে বললাম যে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, এগুলো হচ্ছে জোড়া। এগুলো হচ্ছে একটা জোড়া। এইখানেও এটা একটা জোড়া, আর এটা আলাদা, একা, মানে জোড়া না এটা। এগুলো সবগুলোর ক্ষেত্রে অরের আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে, মানে নাউন প্রনাউন থাকে। নরের আগেও থাকে, পরেও থাকে। নট অনলি বাট অলসোর আগেও থাকে, পরেও থাকে, অরের আগেও থাকে, পরেও থাকে। এই টাইপ সিচুয়েশনে কি করবা তুমি? সেকেন্ড সাবজেক্টটা বা নাউন প্রনাউনটা অনুযায়ী তুমি ভার্ব দিবা। ঠিক আছে, যেমন ধরো অর, অরের আগেও একটা আছে, পরেও একটা আছে, তুমি এই পরেরটা অনুযায়ী ভার্ব দিবা। কিংবা এখানে অর না থাকে যদি নর থাকতো, পরেরটা অনুযায়ী ভার্ব দিবা। অর নর না থাকে যদি বাট অলসো থাকতো, বাট অলসোর পরেরটা অনুযায়ী তুমি ভার্ব দিবা, মানে সেকেন্ডটা অনুযায়ী তুমি ভার্ব দিবা। তোমরা যে হুট করে এসে বলতেছি 4 বুঝি নাই, 3 বুঝি নাই, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি ক্লাসটা শেষে আরেকবার ক্লাসটা করো, নোট করো। নোটস না করলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিছুই বুঝবা না। প্লিজ নোট করো, টপিকটা অনেক মজা, অনেক সহজ। আবারও রিকোয়েস্ট করতেছি, ক্লাস শেষে তুমি নিজে নোট করবা, বুঝে বুঝে ক্লাসটা করবা, আবার নোট করবা। নোট করার সময় যদি তুমি না বুঝো, দেন ভাইরে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে। এবার আসো, বাক্যের সাবজেক্টের জায়গায় যদি ওয়ান অফ কিংবা ইদার অফ কিংবা নিদার অফ থাকে, এরপরে একটা নাউন বসে, ওই নাউনটা প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। সো তুমি এখানে প্লুরাল দেখে ভাবতে পারো যে ভাইয়া এখানে বোধ হয় ভার্বটা প্লুরাল হবে। না, ওয়ান অফ এর পরে বা ইদার অফ, নিদার অফ এর পরে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। সো কি হবে বলো তো? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ কামিং হিয়ার টুডে। টুডে বলেছে, তার মানে আমরা এখানে পাস্ট টেন্স ইউজ করতে পারবো না, প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। এটা কি হবে বলো তো? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ কামিং হিয়ার টুডে। রশনি, সুপ্রভা, কি হবে ভাইয়েরা এখানে? ইজ। থ্যাংক ইউ, বুঝাতে পারলাম? আরেকবার বলি আমি, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ বাক্যে থাকলেই তুমি আর কিছু দেখা লাগবে না, আসলে এখানে সিঙ্গুলার ভার্ব দিবা। সহজ কথা হচ্ছে এটা, ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ থাকলে এখানে সিঙ্গুলার ভার্ব দিবা, আর কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, তোমাকে যে আমি রুলগুলো বলতেছি একটাও মনে রাখতে হবে না, তুমি আমার সাথে জাস্ট বুঝো। ক্লাস শেষে নোট করবা, নোট অবশ্যই গ্রুপটাতে সাবমিট করবা। ঠিক আছে, সবাইকে একটা হোমওয়ার্ক দিলাম, ক্লাসটা শেষে নোট করবা।
নোটগুলো গ্রুপে সাবমিট করো, আমি দেখে দিব। এবার আসলে সাবজেক্টের জায়গায় এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, সহজ। এগুলোর শেষে হয় ওয়ান থাকে আর না হয় বডি থাকে, ইজিলি বুঝবা। এগুলোর শেষে কি হয় ওয়ান থাকবে আর না হয় কি থাকবে, বডি কথাটা থাকবে। ঠিক আছে সালভা? এগুলো হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। ঠিক আছে, যেমন এভরিওয়ান ড্যাশ গোয়িং টু অ্যাটেন্ড টুডেজ পার্টি, এখানে কি হবে বলতো? পূজা, সাইমা, রোশনি, নাফিসা। এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এই যে ওয়ান বা বডি থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, মনে রাখার জন্য বললাম। সো কি হবে বলো? হ্যাঁ মাওয়া, কেন দেখবো না ভাই, বলতো এটা কি হবে? Is, thank you. Everyone is going to attend today's party. কেমন? পারফেক্ট। এবার আসো no, none of the, a lot of, no, none of the, a lot of, এগুলোর পরে নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়। ঠিক আছে, যেমন নান অফ দা। আচ্ছা, আর পরেরটাও বলি, আর এগুলোর পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়। তবে আরো কিছু জিনিস আছে প্লুরালের ক্ষেত্রে, ফিউ বা মেনি। হ্যাঁ, আবার দেখো নো, নান অফ দা, আ লট অফ, এগুলোর পরে নো, নান অফ দা, আ লট অফ, এগুলোর পরে নাউনটা সিঙ্গুলার হইলে ভার্বটাও সিঙ্গুলার হবে। নো, নান অফ দা, আ লট অফ, সাথে আরো দুটো এক্সট্রা যুক্ত হয়েছে, ফিউ, মেনি, এগুলোর পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। ঠিক আছে? ইয়েস মেহেদি। তাহলে বলো তো এখানে কি হবে? নামিরা, ইংলিশ সেকেন্ড পেপারে যেখানেই থাকুক না কেন নিজের একটা নোট থাকা লাগে ভাইয়া। হ্যাঁ, তাহলে তোমার সব জট খুলে যাবে মাথা থেকে। নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও প্লুরাল হবে, আর প্রেজেন্ট টুডে। আর নান অফ দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট টুডে, কি হবে এটা? মোহাম্মদ ইব্রাহিম ইসমাম। মিলা, কি হবে ভাইয়া? 7784, তোমার এটা কি নাম ভাই? ভাই যেটা বুঝাইছি নো, মানে এটা তো সিম্পল, আসলে বোঝানোর তো তেমন কিছু নাই। মানে আমার সাথে জাস্ট এটা দেখো ভাইয়া, নো, নান অফ দা, আ লট অফ, এটার পরে নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা প্লুরাল বা ভার্বটাও সিঙ্গুলার, আর এগুলোর পরে নাউনটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল। যেমন নান অফ দা, এটার পরে নাউনটা প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটাও প্লুরাল। এটার পরে নাউনটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে? আ লট অফ, দেখো এটা একটা মজার রুল। আ লট অফ এর পরে ওয়াটার আছে, ওয়াটার সিঙ্গুলার নাকি প্লুরাল এটা কিভাবে বুঝবো অর্পা? ইজি ব্যাপার। ওয়াটার কি কাউন্টেবল, মানে কাউন্ট করা যায়? না, আনকাউন্টেবল, মানে কাউন্ট করা যায় না। সো আনকাউন্টেবল নাউন গুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে গুনবো। মানে আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হয়? ঈশা, ঈশা জাহান ঈশা, আনকাউন্টেবল নাউন ভাইয়া সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আ লট অফ ওয়াটার কি হবে বলো তো, দেখি পারো কিনা। তোমরা যে অভিমান করো আমার সাথে যে নাম পড়ি না দেখে, এত স্টুডেন্টের নাম পড়লে তো আমি পড়াইতেই পারবো না।
শর্মা বলছে ভাইয়া ব্রেক দিবেন না, 1.5 ঘন্টার একটা ক্লাসে নামাজের ব্রেক দিব কখন? কখন তোমাদেরকে পানি খাওয়ার ব্রেক দিব? একেবারে নামাজের ব্রেক দিব? A lot of water, water হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়াটার, মানি, ইনফরমেশন, এগুলো আনকাউন্টেবল নাউন, সো এগুলো সিঙ্গুলার। a lot of এর পরে, তাহলে a lot of এর পরে সিঙ্গুলার নাউন হয়েছে, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সো ইজ বা ওয়াজ দিতে পারো, কেমন? a lot of people, পিপল কি আবার প্লুরাল, অনেক মানুষকে একসাথে তো আমরা পিপল বলি। সো a lot of এর পরে ভার্বটা প্লুরাল, সো কি হবে? আর, তাই না? তারপর দেখো মেনি, মেনি এর পরে নাউনটা প্লুরাল হয়েছে, সো এখানে কি হবে বলো তো? সুপ্রভা, আফরিন, জাহিদ, আতকিয়া। Yes, correct. Many individuals, দেখা বলছে to have continued to this project. Have verb কোনগুলো আমি বলেছিলাম? Have, has, had, এগুলো, তাই না? সো এখানে প্লুরাল হওয়ার কারণে have দিব, অথবা have দিলে তো past tense হবে, তো দুইটার কোন একটা দিব না। নূরে জান্নাত, বুশরা আর তো হবেই না। have ভার্বে তো বি ভার্ব বললে am is আর was আর আসতে পারে, বাট have বললে বা to have বললে এখানে have বুঝায়। টু হ্যাভ বা টু বি বা বি এগুলো বল, মানে টু হ্যাভ বা হ্যাভ বললে তুমি এই তিনটার কোন একটা দিতে পারবা, টু আসবে না, টু আসবে না। হ্যাঁ সামিরা, তাহলে কি হবে? মেনি ইন্ডিভিজুয়ালস হ্যাভ, এখানে কেন আর হবে না? কারণ এখানে তো বি ভার্ব চায় নাই, হ্যাভ ভার্ব চেয়েছে। ঠিক আছে টুম্পা, হ্যাভ ভার্ব চেয়েছে। ওকে আফিয়া, এতটুকু বুঝাইতে পারলাম? শোভা, নিতু, না হ্যাজ দিলে হবে না, কারণ মেনির পরে তো নাউনটা প্লুরাল, এই জন্য ভার্বটাও প্লুরাল হবে। হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল। নুসরা বলছে হেড কি সিঙ্গুলার না প্লুরাল? ভালো কোয়েশ্চেন। হেড সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, এটা তো পাস্ট টেন্স। ঠিক আছে নুসরাত, আচ্ছা ঠিক আছে। ওকে নাজি, এবার আসো এই রুলটাতে। এটা মজার বিষয় যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। জিরান্ট মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ক্লজ মানে আমি তোমাদেরকে একদিন তোমাদেরকে আছে অনেকটা বেঁচে, ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। ঠিক আছে, দেখো বাক্যে কখনো যদি ইনফিনিটিভ, জিরান্ট বা ক্লজ সাবজেক্টের জায়গায় বসে, তাহলে ওইটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটাও তখন কি হয়? সিঙ্গুলার হয়। কেমন? আচ্ছা আজান দিচ্ছে একজন বলছে, এই রুলটা শেষ করে না আমাদের সমস্যা নাই, আমার এখানে এখন আজান দিচ্ছে না। যেমন দেখো এখানে জিরান্ট হয়েছে, জিরান্ট মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ওয়াক হচ্ছে ভার্ব, সাথে যুক্ত হয়েছে কি? আইএনজি, ওয়াকিং। বাকি সাবজেক্ট। আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে, আমি এটা নামাজ ব্রেকের পরেই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ এখন বাজে 5:30, তোমরা 5:40 চলে এসো। ঠিক আছে, একটু লেট করলে লস হয়ে যাবে। আচ্ছা আমি হয়তো ব্রেক দিয়ে দিতে 31 বেজে যাবে, সো 5:41 চলে এসো। 41 আমরা ক্লাস শুরু করে দেবো, নামাজ ব্রেক 10 মিনিটের। সো চলো আমরা মূল পড়ায় চলে যাই। সময় যাদেরকে বলেছিলাম যে আমরা 41 শুরু করব, শুরু করি। যারা আসবে না ওদের জন্য আমরা রিপিট করবো না, ওরা রেকর্ডেড ক্লাস দেখবে পরে। ইনফিনিটিভ মানে কি বলেছিলাম? টু প্লাস ভার্ব। জিরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর ক্লজ মানে যেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে,
এগুলো যদি কখনো বাক্যে সাবজেক্টের জায়গায় বসে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন ধরো ওয়াকিং, এই যে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটাকে আমরা বলি জিরান্ট, সেটা হচ্ছে জিরান্ট। বাকি সাবজেক্টের জায়গায় কখনো জিরান্ট থাকলে ভার্বটা কি হয় বলছিলাম, সিঙ্গুলার। সো এখানে কি হবে বলো তো, ওয়াকিং ড্যাশ গুড ফর হেলথ। জুবেলি, নাফিসা বলো তো ভাইয়া এটা কি হবে, ওয়াকিং ড্যাশ গুড ফর হেলথ? ইয়েস, ইজ হবে। কেন? আমরা জানি বাকি সাবজেক্টের জায়গায় যদি জিরান্ট থাকে সেটা সিঙ্গুলার হয়, সাবজেক্টের জায়গায় যদি ইনফিনিটিভ থাকে সেটাও সিঙ্গুলার হয়। যেমন ইনফিনিটিভ মানে কি, টু এবং ভার্ব। যেমন টু ওয়াক ড্যাশ গুড ফর হেলথ, কি হবে, ইজ। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, কারণ সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ বলো আর জিরান্ট বলো দুইটাই থাকলে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। আবার আরেকটা কথা বলেছিলাম, সাবজেক্টের জায়গায় যদি ক্লজও থাকে সেখানেও ভার্বটা সিঙ্গুলার হবে। ক্লজ মানে কি, যেখানে একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে, সে পুরোটা মিলে একটা সাবজেক্ট হচ্ছে, মানে এই পুরোটা মিলেই একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব হবে। সো কি হবে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। সো সিম্পল, ইনফিনিটিভ বলো, জিরান্ট বলো, ক্লজ বলো, এগুলো বাকি সাবজেক্টের জায়গায় থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। আচ্ছা, এবার আসো এটাতে, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে, বলছে ইট অথবা হু যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ইট ইজ বা ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছিল বা মুষলধারে বৃষ্টি হচ্ছে। কেমন? ওকে, এবার আসো এই রুলটাতে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমার এডমিশনেও অনেক কাজে লাগবে। কেমন? এই রুলটা এডমিশনেও কাজে লাগবে। এখানে নতুন একটা জিনিস শিখবা যেটা তুমি অন্যদের সাথে ফ্লেক্স নিতে পারবা, এটা যদি জানো। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি সেটা আমি তোমাকে আগে ক্লিয়ার করি। তুমি এখানে উত্তর দিতে হবে না, আগে আমার সাথে খুব ভালো করে শোনো। হু মানে WH যে ওয়ার্ড গুলো আছে, হু, হোয়াট, ওয়েন, হাউ, ওয়ার, এগুলোকে আমরা বলি WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড, তারপর হচ্ছে দ্যাট, তুমি মনে রাখার জন্য তোমাকে বলি WH ওয়ার্ড, ওয়ার্ডস, এবং আরেকটা কি কি বললাম এক্সট্রা, দ্যাট। এই জিনিসগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। কি বলি? রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড এবং দ্যাট এগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। কেউ যদি কোনো রুল মিস করে ফেলো, না বুঝো, হিমেল স্ক্রিনশট নিতে হবে না, ক্লাসের স্লাইড তোমাদেরকে অ্যাপে দেওয়া হয়, কেন আবার স্ক্রিনশট নিবা? তোমরা যদি কোনো জিনিস না বুঝো কিংবা তোমরা জাস্ট রেকর্ডেড ক্লাসটা দেখে নিলেই হবে, ঠিক আছে? ওকে, সো WH ওয়ার্ড যেমন হু, হোয়েন, হোয়ার, হাউ, WH দিয়ে শুরু হয়, অথবা দ্যাট, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। কি বলি? রিলেটিভ প্রোনাউন বলি। রিলেটিভ প্রোনাউনের আগে, তাহলে এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটার আগে যেই নাউন বা প্রোনাউনটা থাকে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে ওইটাকেই আমরা বলি কি, অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? বানানটা হচ্ছে ANTE, অনেকে আই দিয়ে দেই আমরা, বা এখানে আই দিয়ে দেই, আই না ই হবে। তাহলে WH ওয়ার্ড বা দ্যাট এগুলোর আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ, সরি কি বলে, অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্বটা হয়। কেমন? তাহলে ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, আই এর সাথে কি হয়? আমরা কি কখনো বলি আই ইজ আ স্টুডেন্ট? বলি না, আমরা বলি কি আই এম স্টুডেন্ট। সো এখানে কি হবে, আই এর সাথে এম হবে, বা ওয়াজ দিতে পারো, না ওয়াজ তো হবে না, এখানে তো ইজ আছে, সো এম। ইট ইজ আই হু এম টু ব্লেম। কেমন? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে দ্বিতীয়টা বলতো কি হবে। এখানে হি দিলাম না, এখানে মনে করো আমি ইউ দিলাম, দেখি পারো কিনা। ইট ইজ ইউ
হু ড্যাশ টু ডু দিস, দেখি পারো কিনা। ভাই রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা হয়। বলো তো ভাইয়ারা, ইট ইজ ইউ হু ড্যাশ টু ডু দিস, কি হবে এটা? শ্রাবন্তী, জান্নাতুল মাওয়া, মানিক, ইউর সাথে কিভাবে ইজ হয় আমাকে বুঝাও। রামিয়া, তিশা, ইউর সাথে অর্পা কি করে ইজ হয়? ইয়েস আকলিমা কারেক্ট, তোমরা যারা বলছো আর কারেক্ট, কারণ ইউর সাথে তো আমরা কখনো ইজ দিতে দেখি না, হয় না। ইউর সাথে কি হয়? ইউ আর। ইট ইজ ইউ হু আর টু ডু দিস, তাই না? নূরে জান্নাত, ইট ইজ ইউ হু আর টু ডু দিস। আরেকবার বলি যারা বুঝতেছো না, আফরিন, WH ওয়ার্ড তারপর দ্যাট এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটা হয়। কেমন? আচ্ছা চলো আমরা পরেরটাতে যাই। এটা আমাদের আছে ক্লাসের সেকেন্ড লাস্ট এক্সাম্পল, মানে রুল। দেখো, আ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুইটা ডিফারেন্ট, ঠিক আছে? একটাতে নির্দিষ্ট আর্টিকেল দা আছে, আর একটাতে অনির্দিষ্ট আর্টিকেল এ আছে। সো আ নাম্বার অফ এর পরে ভার্বটা প্লুরাল হয়, দা নাম্বার অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়, ঠিক আছে? হ্যাঁ আরজিনা হইছে তো। আ নাম্বার অফ এর পরে ভার্বটা প্লুরাল হয়, দা নাম্বার অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। সুমাইয়া বলছে মাস্টার বুকে ইজ দেওয়া, নিশ্চিত সুমাইয়া ওইখানে সাবজেক্টের জায়গায় আই নাই, এজন্য ইজ দেওয়া। একটু মুখস্থ নির্ভর না হয়ে একটু রুলগুলো প্র্যাকটিস করো ভাইয়া, মানে এক্সাম্পল প্র্যাকটিস করো ভাইয়া। আচ্ছা তাহলে কি বললাম? আ নাম্বার অফ এর পরে, আ নাম্বার অফ এর পরে ভার্বটা প্লুরাল হবে, তাহলে বলো এখানে কি হবে? মাইশা, অনিমা আলম, মিম, বলো তো ভাইয়া। আ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে, কি হবে এটা বলো তো? পারফেক্ট, আর হবে, কারণ আ নাম্বার অফ এর পরে নাউন তো কি হয়? প্লুরাল হয়। কিন্তু দা নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট টুডে ড্যাশ 20, দা নাম্বার অফ দেওয়া আছে, কি হবে বলো? উত্তরটা শুধু দিলেই হবে রুহি। অনির্দিষ্ট আর্টিকেল প্লুরাল, নির্দিষ্ট আর্টিকেল সিঙ্গুলার। ওকে কারেক্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট টুডে ইজ 20, অথবা ওয়াজও দিতে পারো, টুডে থাকলেও এটা অর্থ চিন্তা করে আর কি। ঠিক আছে, দ্য রেস্ট অফ দ্য এর পরে আনকাউন্টেবল নাউন হলে ভার্বটা হয় সিঙ্গুলার, আর কাউন্টেবল হলে ভার্বটা প্লুরাল। সিম্পল হিসাব। আমি তোমাদেরকে আজকে ওই যে ওয়াটার দিয়ে যে এক্সাম্পলটা ছিল ওইটা বুঝিয়েছিলাম, মনে আছে? ওয়াটার কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন কি হিসেবে বিবেচিত হয়? সিঙ্গুলার হিসেবে। সো ওইটা দিয়ে মনে রাখতে পারো, দ্য রেস্ট অফ দা, এটার পরে যদি আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন মানেই হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? সেটা পরে আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার বলবো আমরা এটাকে, আর ভার্বটাও তখন সিঙ্গুলার হবে। আর এটা পরে যদি কাউন্টেবল নাউন হয়, কাউন্টেবল নাউন হলে প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, বাট মনে রাখতে পারে এভাবে, আনকাউন্টেবল মানে সিঙ্গুলার, ভার্ব নিশ্চিত সিঙ্গুলার, কাউন্টেবল নাউন হলে তার উল্টাটা প্লুরাল, ঠিক আছে? যেমন দ্য রেস্ট অফ দ্য মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল, দ্য রেস্ট অফ দ্যার পরে আনকাউন্টেবল নাউন হয়েছে, সো ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে এখানে বলো তো তাহলে? আব্দুল সালাম, সামিরা,
মুতমাইন্না, তানহা কবির, the rest of the money dash for the whole month. আফরিন, লাস্ট মানে নেক্সট ক্লাসে এই প্র্যাকটিস ক্লাসটা হবে, তখন দেখবো ভাইয়া। এগুলো রাইট ফর্ম অফ ভার্ব বলা হয় ইউজুয়ালি, বাট সাবজেক্ট অর এগ্রিমেন্টের আন্ডার এটা। ইয়েস, কারেক্ট। দ্য রেস্ট অফ দ্য মানি ইজ ফর দ্য হোল মান্থ। কেন? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। দ্য রেস্ট অফ দ্য এর পরে কাউন্টেবল নাউন হলে আবার কি হবে? প্লুরাল হবে। যেমন দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট তো আমরা কাউন্ট করতে পারি, প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। সো কি হবে এটা বলো তো? আবরার, মাহবুব, শারিকা, নুসরাত, আমেনা, সুমাইয়া ইসলাম, সুমা, বলো। না আসলে হাবিবা কেন পড়াবো তোমাদেরকে? এটা কি কোয়েশ্চেন ভাইয়া? হ্যাভ, কারেক্ট। কারণ এটা প্লুরাল, মানে দ্য রেস্ট অফ দ্য পরে এটা প্লুরাল, এজন্য ভার্বটা হবে প্লুরাল। The rest of the students have not come today. শিমুল অধিকারী, হ্যাঁ কারেক্ট, হ্যাভ। সো সবচেয়ে ইম্পর্টেন্ট এই রুলগুলো আমরা প্র্যাকটিস করলাম। এখন নেক্সট ক্লাসে তোমাদের মূলত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করা হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা প্র্যাকটিস করছি এগুলো বেসিক, তোমাকে আবারও আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, এগুলো একটাও মুখস্থ করতে হবে না, বাট খাতায় আজকে নোট করবা, নোট করে গ্রুপে পোস্ট করবা, কেমন? আচ্ছা, গ্রুপে পোস্ট করবা, এটা গেলো তোমার কাজ। দেন নেক্সট ক্লাসে প্র্যাকটিস করলে তুমি নেক্সট ক্লাসে প্র্যাকটিস করেই যে পারবা এমন না, বলেছি কি মিনিমাম 30টা যদি তুমি প্র্যাকটিস করো। কয়টা? মিনিমাম 30টা যদি তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করো, উত্তর দেখে হইলেও বুঝে প্র্যাকটিস করো, তাহলে তুমি এরপর ইজিলি পারবা, কেমন? আচ্ছা, মানি কেন কাউন্টেবল নাউন না, কেন আনকাউন্টেবল নাউন, এটা নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট কোন একদিন তোমাদেরকে ক্লিয়ার করে দিব এই ব্যাপারটা। তাহলে আজকের মতো এ পর্যন্ত। ক্লাসটা কেমন লাগছে আমাকে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে রেটিং অপশনটা যাবে, ওইখানে জানাই দিও আর কি, স্টার গুলো যাবে, ঠিক আছে? সো জানাও ভাইকে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।